অবস্থানে ছিল এবং জাহাঙ্গীরনগর সহ আশেপাশের কয়েকটা পরগনার জমিদার ছিল হাজী কুমর আলী মোল্লা, আমাদের পূর্বপুরুষ, আমাদের বড় বাবা। তারও আগে তাদের যে দাদা ছিল ইমাম বক্স মোল্লা, সে ত্রিপুরার প্রশাসক ছিল। সেইখান থেকে মোগল সাম্রাজ্যের কিছু উলটপালট হইলে তারা আলবদি চলে আসে, তার বাপরাও আলবদি থাকতো। আজকে এই সম্মানিত আলবদি কখনোই কোথাও মাথা নত করে নাই। যত ঝড় তুফান সংগ্রাম সব এ আলবদি মাথা উঁচু করে দাঁড়িয়েছিল। আজকে যে কোনো কারণে হোক 1971 সালে মানে 70-এ নৌকা মার্কায় ভোট দিয়ে এই আলবদি বিপর্যস্ত হয়েছিল, আলবদিকে ধ্বংস করা হয়েছিল। আলবদিতে প্রায় 3000 মানুষকে হত্যা করা হয়েছিল, বাড়িঘর সব ধ্বংস করে দেওয়া হয়েছিল। তারপরে বিপদরা হলো যে 2008 সালে আবার নৌকায় ভোট দিয়া আমরা বিপদগ্রস্ত হয়েছি। কারণ নৌকায় যদি ভোট ওই সময় না দেওয়া হইতো তাহলে আলবদি এত বড় বিপর্যয়ের মধ্যে পড়তো না। আজকে আলবদির মানুষকে নিজের স্বার্থের কথা চিন্তা করতে হবে এবং আলবদিতে অন্য যারা বসবাস করেন তারাও যদি একটু সুন্দর পরিবেশ পায় তারাও আরামে থাকতে পারবেন। আলবদির মানুষ যেমন উপকৃত হবে আপনারাও উপকৃত হন। তাই আগামী 12 তারিখে ধানের শীষে আমিনুল হককে ভোট দিয়ে এই আলবদি থেকে বিপুল ভোটে বিজয়ী করতে হবে। কারণ এটাও আমাদের আলবদির মান সম্মান এবং মর্যাদার ব্যাপার। আমরা যদি আলবদি থেকে ধানের শীষে বিপুল ভোটে বিজয়ী করতে পারি আমিনুল হককে, আমিনুল হক আমাদের পাশেই থাকে। সে ছোট থেকে রূপনগরে বড় হয়েছে, এখন ইস্টার্ন হাউজিংয়ে থাকে। আমরা হিসাবে ইস্টার্ন হাউজিংয়ে হয়ে গেছে একরকম। এখন এই আলবদিতে উন্নয়নের কাজকর্ম যেমন দরকার আছে, আইন শৃঙ্খলার দরকার আছে, তারপরে মাদকের বিষয় আছে, এগুলা প্রতিরোধ করতে হবে। আমাদের সামাজিকভাবে আমরা আগে এই মাদকেরই ছিল না। আমাদের চাচা আব্দুর রশিদ মোল্লা যতদিন আলবদির দায়িত্ব পালন করেছে একজন মাদক ব্যবসায়ী আলবদিতে ছিল না। একজন মাদক ব্যবসায়ী আলবদিতে জন্মগ্রহণ করতে পারে নাই। তার কঠোর শাসন এবং ভালোবাসায় আলবদি খুব শান্তিতে ছিল। পরবর্তীতে 2008 সালের পর থেকে এই আলবদিতে কিছু লোক মাদক ব্যবসা শুরু করেছে। এই মাদক ব্যবসার কারণে আলবদিতে বাড়ি বাড়ি চুরি হচ্ছে। আমরা আমি বক্তৃতা শেষ করলাম। এই জায়গায় বাঁধের পারে তাড়াতাড়ি এই মাদক ব্যবসায়ী কারা আমরা জানি। নির্বাচনের পর আমরা এই মাদকের ব্যাপারে আমরা ব্যবস্থা গ্রহণ করব এবং আমাদের আজকে তারেক রহমান সাহেব জাতির উদ্দেশ্যে বক্তব্য রেখেছেন। সেই বক্তব্যে কিভাবে বেকার সমস্যার সমাধানের পথ খুঁজেছেন আমি অনেক আগেই কিছু পরিকল্পনার কথা আপনাদেরকে এইখানে এই বক্তব্য দিয়ে আমি বলে গেছিলাম। ওই পরিকল্পনাগুলা ঠিকই তিনি বাস্তবায়ন করার জন্য পদক্ষেপ নিয়েছেন। আমাদের দরকার হইল কিছু ভালো রোজগার করা, ভালোভাবে জীবনযাপন করা। আমরা যাতে ভালোভাবে রোজগার করতে পারি, ভালোভাবে জীবনযাপন করতে পারি, দুনিয়াতে অল্প কিছুদিনের জন্য আমাদের সন্তানদেরকে যাতে আমরা ভালোভাবে রেখে যেতে পারি, সেই জন্যই এই কর্মসূচিগুলা দেওয়া হয়েছে। এই আপনাদের সবাইকে একটা কথা মনে রাখতে হবে যে এই আলবদি আবার সম্মানিত হয়েছে কখন? এই আলবদি সম্মানিত প্রথম সংসদে সম্মানিত হয়েছে 1991 সালে ধানের শীষের প্রার্থী হারুন মোল্লাকে ভোট দিয়ে আলবদি প্রথম সম্মানিত হয়েছিল। আবার এইবার আলবদি থেকে ধানের শীষে ভোট দিয়ে আলবদিকে সম্মানিত করবেন। এই
এই অধিকার তো এই দাবি তো আপনাদের কাছে রাখতে পারি। ইনশাআল্লাহ। তাহলে হ্যাঁ, কালকে আমাদের বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব পল্লবীতে ছিলেন, আসছেন, আমি সেই স্টেজে ছিলাম এবং তারেক রহমানের একজন মানে পিএ উনি আমাকে দেখাইছে, ইনি আলতাফ মোল্লা। তারেক রহমান আমাকে অনেক আগে দেখতে, তার সাথে 22 বছর পরে দেখা হয়েছে। তো উনি আমারে পরে কথা হবে এইটাই বলছেন যে আপনারা যখন এই গ্রামের দুইজন লোক আছে, একজনের নাম শেরে বাংলা কামাল, আরেকজনের নাম আক্তার মাকবর। আমি যখন বিএনপির যুব দলের মিরপুরের প্রেসিডেন্ট ছিলাম, তখন আমি আমার মোটরসাইকেলের হোন্ডার লুকিং গ্লাসে দেখতেছি পুলিশের গাড়িতে এই দুইজন যাইতেছে। আমি হোন্ডাটা ঘুরেয়া তাদেরকে সাথে সাথে ওইখান থেকে রেখে দেই। পুলিশ আমাকে বলে ওরা এই বেরিবাদে ছিনতাই করে। আমি কে বলছে? ওদের বেরিবাদে জমি আছে। আমি যদি ওই সময় না থাকতাম, ওগো ছিনতাই মামলায় দিত ঢুকাইয়া। এই কারণে কেউ না কেউ থাকলে সেই অঞ্চলের মানুষ সুবিধা ভোগ করতে পারে। আরেকজনের বিয়ের আগের দিন আজকে সে প্রস্তুতি নিচ্ছে, আগামীকালকে বিয়ে করতে যাবে বরযাত্রী। পল্লবী থানা নতুন হয়েছে। আমাকে একজন বলতেছে যে আপনাদের অজিউল্লাহ ওই গারদে আছে, তার অ্যারেস্ট করছে পুলিশে। কে? আমি কি, আমার তো কোনো আত্মীয় স্বজনের নাম অজিউল্লাহ নাই। যাওয়ার পরে দেখলাম আমাদের গ্রামেরই একজন গারদে। আমি ধমক দিয়ে বলছি, অজিউল্লাহ কে রে? বাট আমার আত্মীয় গছ কয় ভাই আমি। উপকার করা যায়, দল ক্ষমতায় থাকলে উপকার করা যায়। গত 16 বছর আলমদির মানুষের উপকার, নিজের উপকারই করতে পারি নাই। আমার 3টা জমি আমাদের বেদখল হয়েছে, অথচ আমাদের মোল্লা পরিবারের এমপি ছিল। কেউ সহযোগিতা করে নাই, বরঞ্চ দখলে সহযোগিতা করছে। আজকে এই গ্রামের যত ভালো হয়েছে আব্দুর রশিদ মোল্লার দ্বারা, আর ওই যে পূর্বপুরুষের একজনের নাম কইলাম হাজী কোমর আলী মোল্লা, এই 2টা লোকের দ্বারা এই আলুদ্দি গ্রামের উপকার হয়েছে। কারণ আজকে হাজী কোমর আলী মারা গেছে 1930 সালে। এই 20 সালে তিনি কবরস্থান দিয়ে গেছে। আর ওই কবরস্থান যদি উনি না দিয়ে যাইতে পারতো, তাইলে আলমদের মানুষের কবরের দেওয়ার জায়গা থাকতো না। আর আব্দুর রশিদ মোল্লা যদি সুশাসন এবং ভালোবাসা দিয়া আলুব্দি ঘইরা না উঠাইতো, তাহলে আজকে আলুব্দি থাকতো না। আজকে এই 2জন মানুষের কাছে আলুব্দির মানুষ কৃতজ্ঞ থাকতে হবে। আলুব্দিতে BA-MA পাশ করা, অনার্স পাশ করা লোকও আছে এবং পূর্বেও ছিল। তারা কেউ ওই গ্রামের জন্য খুব একটা ভালো কাজ করতে পারে নাই। তারা চেষ্টা করেছে এই গ্রামের মানুষের রক্ত শোষণ করতে, এবং মশার মতো তারা রক্তই শোষণ করছে এবং এখনো করে। আগামী 12 তারিখে ওই পরিবার পরিজন নিয়ে যারা ভোটার, তাদের প্রত্যেককে নিয়ে আপনারা ভোট কেন্দ্রে যাবেন এবং যথাসময়ে ভোট দেওয়া শেষ করবেন। কারণ এইটা আমরা যারা আলমদির স্থায়ী বাসিন্দা, আদি বাসিন্দা এবং আলমদের যারা বসবাস করি, তারাও আলমদিবাসী। এখন যারা এখানে ভোটার হয়েছেন, তারা সবাই ধানের শীষে ভোট দিয়ে আলমদির মর্যাদাকে সমুন্নত রাখবেন। কারণ আলমদির মর্যাদা সমুন্নত থাকলে আমরা আলমদির জন্য কথা বলতে পারবো, আলমদির জন্য কাজ করাইতে পারবো। এইটাই আমাদের। এবং আগে দেখুন তো, এখানে স্টাফ কলেজ আছে, BUP আছে, MST আছে। চাকরি দিলে এই 15 বছরে আলমদিতে 5000 লোক চাকরি দেওয়া যাইত। একটা লোকের চাকরি হয় না। আমি আলতাফ মোল্লা কথা দিচ্ছি, ইনশাল্লাহ ধানের শীষ বিজয় হলে এবং বিএনপি বিজয় হলে খালি এইসব অঞ্চলে না, সমস্ত জায়গায় যার যার যোগ্যতা অনুসারে
চাকরি দেওয়ার ব্যবস্থা করব ইনশাল্লাহ। আর আমাদের গ্রামের মুরব্বী এখনো আল্লাহ তারে বাঁচায় রাখছে আলহামদুলিল্লাহ, আব্দুর রশিদ মোল্লা, তিনি ধানের শীষের পক্ষে সমর্থন দিয়েছেন। তাই তার মর্যাদাটাও আমাদেরকে রাখতে হবে, কারণ গ্রামের মুরব্বী যিনি, তার মর্যাদা যাতে ক্ষুণ্ণ না হয় এই দৃষ্টিটা আমাদের সকলের রাখতে হবে। কারণ তিনি এই বয়সেও অনেক কিছু আলমদের মানুষের জন্য করে। আর তিনি বাংলাদেশের যে কোনো মসজিদ থেকে তার কাছে সংবাদ আসছে, তিনি সেই সমস্ত মসজিদ মাদ্রাসার জন্য সহযোগিতা করেছে। তার মতো দানবীর এই অঞ্চলে দ্বিতীয়টা নাই। অনেক বড় বড় লোক আছে, এমপি মন্ত্রী হয়েছে, কিন্তু তার মতো পৈতৃক সম্পদের আয় থেকে সারা বাংলাদেশ ব্যাপী মসজিদ মাদ্রাসায় সাহায্য সহযোগিতা করার মতো লোক নাই সারা মিরপুরে। এটা আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি। আজকে তিনি আমিনুল হককে কথা দিয়েছেন আগামী 12 তারিখে ধানের শীষের পক্ষে গ্রামের সকলকে ভোট দেওয়ার জন্য আহ্বান জানিয়েছেন, এবং তার ছেলেরা সবাই ধানের শীষের পক্ষে কাজ করতেছে। এবং আগামী 12 তারিখ তারাও চেষ্টা করছে যে তা আলোর দিক থেকে ধানের শীষ সংখ্যাগরিষ্ঠ ভোটে বিজয় অর্জন করতে পারে। তাই আমরা আজকে এই শপথ গ্রহণ করব, ধানের শীষকে বিজয়ী করেই আমরা বাড়িতে ফিরবো ইনশাল্লাহ। সব ঠিক আছে তো সবাই? হ্যাঁ, তাহলে আজকে যেরকম আমাদের মুরব্বী কথা দিয়েছে ধানের শীষে ভোট দেওয়ার জন্য, আমিও আপনাদের সাথে কথা বলছি। আমিনুল হক সাহেবের লগে আমার কথা হয় কেমনে, আমিনুল হক সাহেব এখন চায় আলুদ্দি গ্রামটা যাতে আর গ্রাম না থাকে, শহরে রূপান্তরিত করতে। তাইলে এই যে একটা কথা বলছে, এই কারণে আমাদের স্বতঃস্ফূর্তভাবে ধানের শীষে ভোট দিতে হবে। আর একটি দল বলে ইসলাম প্রতিষ্ঠা করব। ইসলাম প্রতিষ্ঠা এই দেশে প্রথম জিয়াউর রহমান, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান করেছেন। সংবিধানে বিসমিল্লাহির রহমানির রহিম এবং আল্লাহর উপর আস্থা এবং বিশ্বাস স্থাপন, এটা সংযুক্ত করে তিনি বাংলাদেশে ইসলামের যাত্রা শুরু করেছেন। যদি জিয়াউর রহমান রাষ্ট্র ক্ষমতায় না আসতেন তাহলে বিসমিল্লাহির রহমানির রহিমও থাকতো না, আল্লাহর উপর বিশ্বাস এবং আস্থা স্থাপিত হইতো না, আর এই অনেক ইসলামী দলও থাকতো না। কারণ একটা মাত্র দল বাকশাল ছিল, আর ওই বাকশালই চালু থাকতো। জিয়াউর রহমানের জীবনও, এই যে মঞ্জুর সাহেব, মেজর জেনারেল মঞ্জুর, তিনি চিটাগাঙে জিয়াউর রহমান হত্যার জন্য তাকে আবার হত্যা করা হয়েছে। জিয়াউর রহমানের হত্যা অ্যাকচুয়ালি করছে ভারত কিছু সামরিক কর্মকর্তা দিয়া। তারা অ্যাকচুয়ালি ভারতের পক্ষে জিয়াউর রহমানকে হত্যা করে পুরস্কৃত হয়েছে। একইভাবে গত 16 বছর আপনি আজকে সাবেক সেনাবাহিনীর প্রধান ইকবাল করিম ভূঁইয়া সাক্ষী দিতে গিয়ে বলছেন যে পিলখানার হত্যাকাণ্ডের কারণে সামরিক বাহিনীতে ভারত বিদ্বেষী এবং আওয়ামী বিদ্বেষী বেড়েছে। কেন? একজন দেশের নাগরিক অন্য একজন দেশের স্বার্থে বাংলাদেশের সামরিক বাহিনীকে ধ্বংস করার জন্য 58 জন সামরিক অফিসারকে হত্যাকরণের ব্যবস্থা করেছে। তাই আজকে বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষার জন্য শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যেমন তখন অর্থ সংকট থাকার কারণে সরাসরি সামরিক বাহিনীতে না নিয়ে 1 লক্ষ আনসার বাহিনী ওই সময় প্রস্তুত করেছিল। অস্ত্র ট্রেনিং এর আগে ছিল না, পাকিস্তান আনসারও ছিল না। স্বাধীন বাংলাদেশের 77 সাল থেকে জিয়াউর রহমান প্রথম আনসার বাহিনীকে অস্ত্র ট্রেনিং, সামরিক বাহিনীর মাধ্যমে অস্ত্র ট্রেনিং দেওয়া হয়েছে। আজকে সেই তার স্বপ্ন ছিল তার জীবদ্দশায় 50 লক্ষ আনসার বাহিনী বানানো, কিন্তু তিনি 50 লক্ষ পারে নাই। পরবর্তী পর্যায়ে ধাপে ধাপে আজকে প্রায় 70 লক্ষ আনসার বাহিনী আছে।
যারা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় সামরিক বাহিনীর সাথে সাথে কাজ করতে পারবে। আজকে যে কোনো মুহূর্তে অনেকে বলে ভারত আক্রমণ করবে, ভারত আক্রমণ করতে পারবে না। আর একটা দল অপপ্রচার করছে যে বিএনপি এবং তারেক রহমান ভারতের সাথে আত্মসমর্পণ করছে, ভারতের সাথে যোগাযোগ করছে। এই দেশে সবচেয়ে ক্ষতিগ্রস্ত কোন দল? বিএনপি। কারা করেছে? ভারত করেছে। সবচেয়ে ক্ষতিগ্রস্ত পরিবার তারেক রহমানের পরিবার, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পরিবার, খালেদা জিয়ার পরিবার। এই ক্ষতিটা কে করেছে? খালেদা জিয়াকে যখন জেলে নিয়েছে, ভারতের প্রধানমন্ত্রী যদি শেখ হাসিনাকে বলতো যে খালেদা জিয়াকে মুক্তি দাও, তার চিকিৎসার ব্যবস্থা করো, বলে নাই। তারা বরঞ্চ বলেছে তারেক রহমান জঙ্গিদের সর্দার। তারা বলেছে খালেদা জিয়া জঙ্গিদের পৃষ্ঠপোষক পোষণ করে, তাই তাকে আটকে রাখা হয়েছে, তাকে মেরে ফেলা হয়েছে। আজকে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় এবং এই ভারতের বিরুদ্ধে যদি কোনো রাজনৈতিক দল থাকে তাহলে বিএনপি আছে, আর কোনো দল নাই। আপনার বাবাকে, আপনার মাকে যদি ধ্বংস করে, আপনার পরিবারকে যদি কেউ ধ্বংস করে, আপনি কি তাকে ছেড়ে দিবেন? তার সাথে বন্ধুত্ব করবেন? তারেক রহমানও সেই রকম ভারতের সাথে বন্ধুত্ব করবে না। শেখ হাসিনা যে বন্ধুত্ব করেছিল সেই বন্ধুত্ব হবে না। হয়তো প্রতিবেশী হিসাবে একটু সম্পর্ক রাখতেই হবে, কারণ আমরা আমাদের অগ্রগতির জন্য, শান্তিতে এই দেশ স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য সবকিছু করব। হয়তো একটা দেশে কামার থাকে, কুমার থাকে, মুচি থাকে, চামার থাকে, মুদি দোকানদার, বড় দোকানদার, কত বিভিন্ন ধরনের মানুষ তো থাকে। দেশ হিসাবে ভারত আমাদের বড় প্রতিবেশী। তাদের কাছে আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব বিকায় না। আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করে আমরা তাদের সাথে বাণিজ্য সম্পর্ক করতে পারি, এর চেয়ে বেশি কিছু না। আর আমাদের সামরিক সহযোগী বিভিন্ন দেশ, ইউরোপ, আমেরিকা, চীন, জাপান, দেখেন ডক্টর ইউনূসের সামনে এই চুক্তিগুলো হয়েছে, এগুলা সমস্ত বিষয় ডক্টর ইউনূস সাহেব তারেক রহমানের সাথে লন্ডনে আলোচনা করেছে, সম্মতি দিয়েছে, যে কারণে তিনি চুক্তিগুলি করেছেন। বাস্তবায়ন করবে যে সরকার আসবে। যদি আপনারা ভোট দেন, তারেক রহমান নেতৃত্বে বাংলাদেশে একটি সুন্দর সরকার গঠিত হবে এবং এই দেশের উন্নতি করবে। তারেক রহমান 16 বছর বিদেশে ছিল, আসতে পারেন নাই, কিন্তু উনি যে দেশে ছিল গণতন্ত্রের সূতিকাগার ছিল ব্রিটেন। এই ব্রিটেনেই তারেক রহমান ছিল, তাদের শাসন ব্যবস্থা দেখেছে, তাদের নেতাদের সাথে কথা বলেছে, তাদের পরিকল্পনাগুলো দেখেছে, ভবিষ্যৎ কী হবে বিশ্বে সব পরিকল্পনা এই 16 বছরে তিনি রপ্ত করেছেন। যে কারণে সারা বিশ্বের নেতারা তারেক রহমানকে খালেদা জিয়ার পরে সমর্থন জানায়। সারা বিশ্বে ইউরোপ, আমেরিকা, জাপান, চীন সবাই তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ গণতান্ত্রিকভাবে এগিয়ে যাবে, এটা প্রত্যাশা করে। আজকে আপনাদেরও সহযোগিতা করতে হবে। আর একটা দেশ কখন খারাপ হয়, আল্লাহ তাআলা পবিত্র, আমি আর দীর্ঘায়িত করবো না, এই উদাহরণটা দিয়ে আমি শেষ করব। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছে, তোমরা যখন আমার দিক থেকে মুখ ফিরিয়ে নাও, জালিম সম্প্রদায়ের অন্তর্ভুক্ত হও, তখন তোমাদের জন্য জালিম শাসক প্রেরণ করব। ফখরুদ্দিন মঈনুদ্দিনরা জালিম শাসন ব্যবস্থা শুরু করেছিল, মানুষ জালিম হয়ে গেছিল, যে কারণে শেখ হাসিনার মতো একজন জালিম ফ্যাসিস্ট সরকার প্রতিষ্ঠিত হয়েছিল বাংলাদেশে। বাংলাদেশের মানুষ যখন বুঝতে পারছে আমরা ভুল করেছি, তওবা করতে হবে, তারা তওবা করেছে এবং ফ্যাসিস্টের বিরুদ্ধে সংগ্রাম করেছে, আন্দোলন করেছে, জীবন দিয়েছে। যে স্যার একটার গুলি করলে ওইটাই কম, ওই জায়গায় আরেকজন আসে, সরে না, তাহলে কি এটা আল্লাহর হুকুম? আল্লাহর হুকুমে শেখ হাসিনা মুক্ত করা হয়েছে। তাই আপনাদের সকলকে
সৎ জীবন যাপন করতে হবে। পৃথিবীটা অল্প দিন। আপনি এখানে দাঁড়ায় আমার বক্তব্য শুনতেছেন, আমি বক্তব্য দিতেছি। আমি হয়তো যেতে পারবো না আমার বাসায় যদি আল্লাহর হুকুম হয়, আর আল্লাহর হুকুম না হলে ইনশাল্লাহ আমি আমার বাসায় যাব। আপনারাও ঠিক একই অবস্থা। তাই অবৈধ সম্পদ সব ধর্মে নিষিদ্ধ। মদ খাওয়া, জুয়া খেলা, ব্যভিচার সব ধর্মে নিষিদ্ধ। অন্য ধর্মের লোক আছেন না, এগুলো নিষিদ্ধ না? জুয়া, মদ, ব্যভিচার এগুলা নিষিদ্ধ। এই নিষিদ্ধ কাজ, সুদ, ঘুষ এগুলা সব ধর্মে হারাম। আজকে এই হারাম জিনিসটা দুনিয়ার একটু আয়েসের জন্য কি দরকার? দুনিয়া তো পরীক্ষার জায়গা। আপনি যদি কষ্ট করে লেখাপড়া করেন তাহলে আপনি ভালো রেজাল্ট পাইবেন না? একইভাবে এই দুনিয়াতে আপনি যদি একটু কষ্ট করেন, সৎ জীবন যাপন করেন, তাইলে আখেরাতে আল্লাহ আপনার জন্য স্বর্গ, নরক, বেহেশত, দোজখ এখানে আছে, আপনাকে আপনার কর্মফল দিবে যে কোনো এক জায়গায়। তাই আজকে আপনাদের তৃণমূল থেকে মানে জনগণ থেকে মানুষকে সৎ হইতে হবে। একটা সরকার সৎ হইলে সবকিছু হয় না। জনগণকে সৎ থাকতে হবে, সৎ হইতে হবে। পৃথিবীর জীবনে অনেক কিছু লাগে না, কারণ এই স্বল্প সময় আমাদের পিতা, দাদা, পরদাদা, তার পরদাদা তারা কিভাবে জীবনযাপন করেছে আমরা জানি না, কিন্তু আমরা তাদের চলাচল, তাদের কর্মপন্থাগুলো সৎ ছিল। তাই আমরা সৎ চিন্তা করি, সৎ কাজের আদেশ, আল্লাহর যেমন হুকুম, অসৎ কাজের নির্দেশ এবং আল্লাহর হুকুম। আমাদের পূর্বপুরুষেরা বংশানুক্রমে এই সুন্দর আদেশগুলা আমাদেরকে দিয়েছেন। আমাদের যে বর্তমান প্রজন্ম আছে, এই প্রজন্ম পৃথিবীর ইতিহাসে সবচেয়ে খারাপ প্রজন্ম। দেখবেন সব কিছু এরা করে, পিতা মাতাকে কোনো কিছুই মানে না। তাই আজকে সবাইকে একটা জিনিস খেয়াল রাখতে হবে, পরিবারের শান্তি শৃঙ্খলার জন্য সৎকর্ম করতে হবে, সৎ আদেশ দিতে হবে, অসৎ কাজ নিষেধ করতে হবে। আমি আপনাদেরকে অনেক কষ্ট দিলাম মনে হয়, ভাই অনেক কষ্ট দিছি নাকি? হ্যাঁ, তাহলে আজকে আমি আবার বলছি, আমিনুল হক একজন যোগ্য লোক। সে যেমন সুন্দর, তার কাজও সুন্দর হবে ইনশাল্লাহ। আপনারা আগামী পরশু 12 তারিখ আমিনুল হককে ভোট দিয়ে আলুকদি থেকে, অন্য জায়গায় কি হোক না হোক এটা আমাদের দেখার বিষয় না, আলুকদি আমাদের মান সম্মান মর্যাদার বিষয়। আমরা শুনতে পাই এবং আমাদের প্রার্থীর কাছে অনেকে বলছে, টেলিফোনে নাকি অনেকেই বলে অমুক জায়গায় ভোট দিবি, আমিনুল হককে ভোট দিবি না ধানের শীষে। তো এই ধানের শীষে ভোট দিয়ে আলুকদির মানুষ প্রথম সম্মানিত হয়েছে জাতীয় সংসদে। আজকে আপনাদেরকে সেই সম্মানের কথা চিন্তা করে আমিনুল হককে ধানের শীষে ভোট দিয়ে, যে ধানের শীষে 91 সালে সম্মানিত করেছে, সেই 91 ধানের শীষে ভোট দিয়ে আলুকদিকে যেমন সম্মানিত করবেন, 16 আসনকেও সম্মানিত করবেন। সবাইকে ধন্যবাদ।